দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিনে। আপনাদের সাথে আছি আমি ফারজানা নাহিদ। আপনারা জানেন আমরা এই টক শোতে প্রতিনিয়ত রাজনৈতিক এবং সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজও তেমন বিষয়ে আমরা আলোচনা করব। স্টুডিওতে আছেন দুজন অতিথি, পরিচিত হয়ে নিব। আমাদের সাথে আছেন জনাব ইলিয়াস খান, সম্পাদক ডেইলি টাইমস অফ বাংলাদেশ এবং সাবেক সাধারণ সম্পাদক জাতীয় প্রেস ক্লাব, এবং আরও আছেন জনাব ফয়সাল মাহমুদ শান্ত, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আমার একটু সংশোধনী আছে, আমি উপদেষ্টা সম্পাদক। দুঃখিত। আপনাদের দুজনকে এনটিভির স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আমরা প্রথমেই ইলিয়াস ভাই এবং ফয়সাল ভাই, আমরা যেহেতু এটা জুলাই মাস চলছে এবং আজকে পরের দিন মানে আগামীকালকে, যেটা 5ই আগস্ট আমরা বলছি যে জুলাই গণ অভ্যুত্থান দিবস বা 36শে জুলাই, তার আগে আজকের দিনটাকে যদি আমরা ফিরে দেখি যে 2024-এর জুলাইকে ফিরে দেখাকে যদি বলি, তাহলে আজকের এই দিনে আমরা জানি মার্চ টু ঢাকা এই কর্মসূচিটি হয়েছিল এবং এই দিনে প্রায় 93 জন কমপক্ষে ছাত্র জনতা অসহযোগ আন্দোলনে 93 জন নিহত হয়েছিল এবং তখন কিন্তু এক দফা দাবি হত্যা করা হয়েছিল এবং এই যে এক দফা দাবিটি চলছিল, এটা কিন্তু প্রথমে কিন্তু এই মার্চ টু ঢাকাটাকে আসলে কর্মসূচিটি মানে ডাকা হয়েছিল 6ই আগস্টের জন্য। সেখান থেকে আনা হয় এই যে যেহেতু এই হত্যা, আপনি যেটা বললেন যে হত্যাযজ্ঞ চলছিল, যে বর্বরতা চলছিল, এটা দেখার পরে তারা ডিসিশন নেয় যেটা আমরা 5 তারিখে নিয়ে আসবো এবং যেটা 36শে জুলাই। এই সময়টাতে বলা হচ্ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ছাত্র জনতা ছিলেন তারা এটাকে বলেছিলেন যে এই জুলাই কখনো শেষ হবে না যতদিন না তাদের ওই এক দফা আন্দোলন তারা ওই বিজয়টা পান এবং শেখ হাসিনা সরকার যতদিন পর্যন্ত না পদত্যাগ করে। এটাই কিন্তু এটার জন্যই করা হচ্ছিল। আমরা যদি একটু জুলাইকে ফিরে দেখি, আসলে আপনার কাছ থেকে জানতে যাব প্রথমে ইলিয়াস ভাই। আপনাকে ধন্যবাদ। প্রথমে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি জুলাই যোদ্ধাদের প্রতি। আমি আত্মার মাগফিরাত কামনা করেছি যারা জীবন দিয়েছেন। জাতিসংঘ হিসেবে 1400 এবং অনেকে আহত হয়েছে, আহত বোধহয় মোর দ্যান 32,000। অনেকে চোখ হারিয়েছেন, প্রায় 300 লোক চোখ হারিয়েছেন, অনেকে অঙ্গ হারিয়েছেন। তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই এবং আজকে আমি মনে করি আমরা যে এখানে বসে আছি, এমন একটি সময় ছিল বাংলাদেশে এই টকশোতে কে আসবে কে আসবে না সেটিও সরকারের সিদ্ধান্তের উপর ডিপেন্ড করতো। আপনারা কি বলবে এটা তো আপনারা ফেস করেছেন। হ্যাঁ, এই অবস্থা থেকে আমরা মুক্তি পেয়েছি বিশেষ করে আমাদের তরুণ বন্ধুদের কারণে। তারা জীবন দিয়েছে, জীবনের ঝুঁকি নিয়েছে। একই সঙ্গে 17 বছর ধরে বিএনপি সহ এখন পার্লামেন্টে যে দলগুলো আছে তারা নিরন্তর লড়াই করেছে। তারা গুম হয়েছেন, মৃত্যুর ঝুঁকি নিয়েছেন, আদালতের বারান্দায় দিনের পর দিন দৌড়িয়েছেন, 400-450 মামলা ফেস করেছেন। সব কিছু মিলে কিন্তু আমরা এই জুলাইটা পেয়েছি। এটি আমাদের একটা বিরাট অর্জন। আমরা কিন্তু 4 তারিখে অনেকেই বুঝতে পারেননি যে এই সরকার চলে যাবে, যে আওয়ামী লীগ সরকার, কিন্তু আমরা কিন্তু বুঝতে পেরেছি যে এই সরকারের আসলে লাল বাতি জ্বলে গেছে। এবং আমি কালকে বোধহয় একজন সমন্বয়ক আব্দুল কাদের তার বক্তব্যে তিনি একটি দীর্ঘ বক্তব্য দিয়েছেন যে এক দফা আমাদের তরুণ বন্ধুরা যারা এটি ঘোষণা করেছিলেন এর অত্যন্ত সময়চিত ছিল এবং তিনি সেখানে বলেছেন যে ছাত্র দলের যিনি সাধারণ সম্পাদক এখন আছে নাসির উদ্দিন, তিনি বিএনপি চেয়ারপারসন যিনি আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী, তার সঙ্গে আলাপ করে এক দফাকে সাপোর্ট করেছেন। তিনিও বলেছেন এখন এক দফা করা উচিত। একই সঙ্গে ডাকসুর ভিপি সাদিক কায়েম তার সঙ্গে আলাপ করেছে এই যারা আন্দোলনরত শিক্ষার্থীরা, তিনিও বলেছেন যে হ্যাঁ আমরা আমাদের সর্বোচ্চ পর্যায়ে আলাপ করছি, এখন এক দফা দেয়া যায়। আসলে এক দফার কোনো বিকল্প ছিল না, কারণ আমরা জানি যে আন্দোলনটি দৃশ্যত শুধু কোটা বিরোধী আন্দোলন হিসেবে আমরা দেখেছিলাম, কিন্তু পুরো রাষ্ট্রযন্ত্র যে ভেঙে পড়েছিল এটি কিন্তু ছাত্ররা বুঝতে পেরেছে। আমার মাঝে মাঝে অভিমান হতো এই কারণে ছাত্ররা শুধু কোটার জন্য আন্দোলন করবে, সকল স্বৈরাচারের বিরুদ্ধে যে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যারা সবসময় তারা আন্দোলন করেছে, জীবনের ঝুঁকি নিয়েছে এবং এই জাতির যত অর্জন সেখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরাট ভূমিকা আছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিরাট ভূমিকা আছে। তো ছাত্ররা শুধু এই কোটার দাবি পূরণ করে তাহলে আন্দোলন ছেড়ে দিবে, এই ছাত্রদের উপর এক ধরনের অভিমান কাজ করতো আমাদের, কারণ আমরা 90-এর আন্দোলনে আমরা ছিলাম,
স্বৈরাচারদের আন্দোলন করেছি আমরা, জীবনের ঝুঁকি নিয়ে সবাই, অনেক অনেক ছাত্ররা করেছে। এবং সেই আন্দোলনটি ছিল তো শুধু পাবলিক বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, বাট এবারের আন্দোলনটি কিন্তু একদম সর্বব্যাপী ছিল। তো সে অভিমান তারা দূর করেছে এবং আমাদের যে ভালোবাসা, আমাদের যে আস্থা, সেটি কিন্তু তারা রক্ষা করেছে। আপনি জানেন যে এই আন্দোলনে যারা ছিলেন তাদেরকে বিভিন্নভাবে অত্যাচার, নির্যাতন তাদের উপর চালানো হয়েছে। তারপরও তারা স্বৈরাচারকে বিদায় জানাতে সক্ষম হয়েছে। বিদায় জানানো না, বিদায় করতে সক্ষম হয়েছে। এটি কিন্তু একটি পর্যায়ে আমাদের মনে হয়েছিল এবং জনমানসে এক ধরনের ধারণা জন্মেছিল যে এই স্বৈরাচারের বুদ্ধি বিদায় দেওয়া সম্ভব না, কারণ তারা এত বেনিফিশিয়ারি সৃষ্টি করেছিল। ধরুন ছাত্রলীগ, যুবলীগ, তবে বিভিন্ন তাদের যে অঙ্গ সংগঠনগুলো আছে, এই পুলিশ বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন আমলাতন্ত্র, এবং সবগুলো তো আপনি জানেন যে এগুলো একদম অ্যাসিড টেস্ট করে নেওয়া হতো। ধরুন যারা সরকারি চাকরিতে যেত তাদের কিন্তু একদম পূর্বপুরুষের হিস্ট্রি ধরে আওয়ামী লীগ পরিবার কিনা সেভাবে সেটা করে নেওয়া হতো। এই প্রসঙ্গে আমি একটু উদাহরণ দিই, যদিও আমি জানি না আমার কথা দীর্ঘ হয়ে যাচ্ছে কিনা। নেওয়া হতো এইভাবে যে আমাদের একজন বিএনপির সভাপতি আছে, আমি যে উপজেলা আমার বাড়ির, তিনি সভাপতি ছিলেন, তিনি আবার মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন। তার মেয়েটি বিশেষ সব টিকেছে, কিন্তু গোয়েন্দা সংস্থা যখন বিভিন্ন তথ্য আনতে যায় তখন দেখা গেছে তিনি বিএনপির সভাপতি, এই কারণে তার মেয়েটির চাকরি হয় না। এইভাবে করে সব কিছু নিজেদের করা হয়েছিল। আপনি মিডিয়ার অবস্থা দেখুন, মিডিয়ার অবস্থা কী ছিল এটি বোঝার জন্য শুধু আপনি এই পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্সগুলো ফলো করবেন। সারা বিশ্বে যারা যেখানে যেখানে বাংলাদেশি মানুষ বা বাঙালি আছে তাদের কাছে একটা হাসির খোরাক ছিল। এটি একটা ভার সম্মেলন, তারা একজন স্তুতি করছেন, তিনি নানাভাবে নানা কথা বলছেন, এই তো দৃশ্য ছিল। তো এই অবস্থা থেকে যে আমরা মুক্তি পাবো এত দ্রুত, এটি কিন্তু চিন্তা আমরা করি না, কারণ এর আগেও দুটি কি বলে যে নির্বাচন প্রহসনের মধ্য দিয়ে তারা কিন্তু ক্ষমতায় টিকেছিল। এবারে কিন্তু তারা ধারণা করেছিল তারা টিকে থাকবে, কিন্তু শেষ রক্ষা তাদের হয় না। তারাও হয়তো নিজেরাও চিন্তা করেনি যে এদিন চারটে, এবং এমন একটি ধারণা তারা তৈরি করছিলেন যে আপা সবকিছু ঠিক করে ফেলবেন, কারণ এর আগে তিনি গুম করে, খুন করে, মামলা দিয়ে, যে কথাটা আমি শুরুতে বলেছি, তিনি তো টিকে ছিলেন। কেন ইমাজিন যে রাতে ভোট করে একটা সরকার টিকে আছে, বছরের পর বছর কোনো কিছু হচ্ছে না। তারপর একটা কি বলে একটা দামি নির্বাচন করে সে টিকে আছে, এবার আবার কি নির্বাচন করলো, এরপর টিকে ছিল। তারা এত এইভাবে পতন হবে তারা কিন্তু বুঝতে পারে। পৃথিবীর ইতিহাসে কোনো সরকার প্রধান, জাতীয় মসজিদের ইমাম, জাতীয় বিচারালয়ের যিনি প্রধান বিচারপতি, তিনি সহ এবং যত তার, শুধু একা পালিয়ে যাননি, কিন্তু তার এমপি মন্ত্রী যত ছিল সব নিয়ে পালিয়ে গেছে। আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে কোথাও আছে বলে আমার জানার। এবং তিনি কিন্তু একটা ইতিহাস সৃষ্টি করেছেন যে এই ভূখণ্ড থেকে দুজন ব্যক্তি পালিয়ে গেছেন 800 বছর ইতিহাসে। আমরা সবাই পড়ছি লক্ষণ সেন, আমার বইতে কিন্তু পড়ছি সবাই। লক্ষণ সেন জন্ম ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি আসেন, তিনি পিছনের দরজা দিয়ে পালিয়ে গিয়েছিল। আর এবার কিন্তু শেখ হাসিনা পালিয়ে গেছে। এই বিজয় আমাদের উপহার দিয়েছে আমাদের এই যে আন্দোলনরত অসংখ্য মানুষ, ছাত্র জনতা। ছাত্রদের ভূমিকা নিঃসন্দেহে অনেক বড় ছিল। বিজয় অর্জিত হয়েছে, এখন ধরুন সরকার গঠিত হয়েছে। একটা সবচেয়ে বড় বিজয়, এই বিজয়ের সবচেয়ে ভালো দিক হচ্ছে, আর নানা সীমাবদ্ধতা আমাদের আছে, একটা গণতান্ত্রিক চর্চা কিন্তু শুরু হয়েছে। এটি কিন্তু একটা বিরাট অর্জন, কারণ আমরা দীর্ঘদিন গণতন্ত্রহীন ছিলাম। আমরা নির্বাচনকে গত সরকার নির্বাচনে পাঠিয়েছিল, নির্বাচন ব্যবস্থা যে কি মানুষ ভুলে গিয়েছিল। ভোটের দিন আসলে মনে করতো যে ভোট দিতে যাবো, ভোট দিতে পারবো কিনা, এরকম একটা ধারণা কিন্তু সব মানুষের মধ্যে হয়েছিল। তারপর ঘরে ঘরে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল। স্থানীয় সরকার নির্বাচনে প্রতীক দিয়ে ভাই ভাই দ্বন্দ্ব শুরু হয়েছিল, এবং কোনো ভোটারের কাছে বা কোনো মানুষের কাছে যাওয়া তাদের প্রয়োজন ছিল না। নেতাকে তুষ্ট করে যদি প্রতীকটা নেওয়া যায় শুধু, তাহলেই তিনি নির্বাচিত। এই যে সংস্কৃতি, সেখান থেকে তো বাংলাদেশ ফিরে এসছে। তারপর আরো একটি সুসংস্কৃতি আপনি দেখুন যে ওয়েস্টমিনিস্টার স্টাইল, আমাদের প্রধানমন্ত্রী তিনি জিতেই বিরোধী দলের নেতা যারা আছেন, যেমন ডক্টর শফিকুর রহমান জামাত ইসলামী, তিনি তার বাসায় গিয়েছেন। এনসিপি যিনি প্রধান নাহিদ ইসলাম, তার বাসায় গিয়েছেন, অনেক নেতার বাসায় গিয়েছেন। এই সংস্কৃতি দীর্ঘদিন বাংলাদেশ পুরো ব্যবস্থাগুলো একদম ধ্বংস করে দেওয়া হচ্ছে। আপনি দেখুন, নিশ্চয়ই আমাদের সবারই মনে আছে যে এই যে সশস্ত্র দিবস পালিত হয় ক্যান্টনমেন্টে, সেখানে আমরা দেখতাম সবসময়
প্রধানমন্ত্রী যান, বিরোধী দল নেত্রী যান, নেতা বা নেত্রী যান, অন্য নেতারাও যান, কিন্তু একটা পর্যায়ে কি হলো, শুধু একটি দল যাবে যে দলটি ক্ষমতা দখল করে রেখেছে। এই একটু উদাহরণ, কোনোদিন যেতে পারতেন, বাট এবার আপনি দেখুন সবাই গেছে। কিন্তু আরেকটু দেখুন, আমি একটা মিনিট আরেকটু উদাহরণ দিয়ে শেষ করি। বিজিএমইর একটা অনুষ্ঠান হয়, গার্মেন্টস মালিকদের যে সংগঠন, সেখানে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী, সমাপনী বক্তৃতা দেন বিরোধী দলের নেত্রী, কিন্তু সেটি ছিল বাংলাদেশে, দীর্ঘদিন ছিল না। আমি আবার এই নির্বাচনে আরেকটু নেক্সট পর আবার সুযোগ পেলাম একটু বলবো যে নির্বাচন ব্যবস্থাকে কোথায়। ঠিক আছে ফয়সাল ভাই, আপনি এটার সাথে কি অ্যাড করতে চান? আমরা বলছিলাম যে আজকের দিনটাকে আমরা ফিরে দেখছি 2024-এর আজকের দিনটা, এবং যেটা ইলিয়াস ভাই বলছিলেন যে ভোট দিতে পারা স্বাধীনতা, ফ্রিডম অফ স্পিচ বলেন, পদোন্নতি বা পদ দেওয়ার ক্ষেত্রে যে অ্যাসিড টেস্ট করে যেটা বললো যে কনফার্মেশন হওয়ার যে আওয়ামী লীগের কিনা, এই জিনিসগুলোর পরিবর্তন এসছে কিনা, আমরা সেটা নিয়েও যদি একটু কথা বলি। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং দর্শক শ্রোতা যারা দেখছেন এবং পরবর্তীতে দেখবেন সবাইকে। দেখেন, এখানে কয়েকটা বিষয় আছে। ভাই যেই হিস্ট্রিটা বললেন, সবকিছুই মানে মোটা দাগে এটাই আসলে ঘটনা, যে আমাদের বাংলাদেশের ইতিহাসে এরকম একটা ঘটনা ঘটেছে। যেমন আমি একটু এই 24-এর আগে যদি আমরা দেখি, 2024-এ যখন জানুয়ারিতে ইলেকশন হলো, সম্ভবত বেসরকারি বা হিসাবগুলোতে 2 থেকে 5% ভোট দিয়েছে মানুষ। তো একটা গণতান্ত্রিক রাষ্ট্রে এত কম ভোট মানুষ দিতে যায়, অর্থাৎ মানুষের প্রতি ইভেন আওয়ামী লীগের যারা সমর্থন করতো, যারা বেনিফিশিয়ারি ছিল, তারাও আসলে আর ওই যে ভোটিং ব্যবস্থা এটার উপরে আর আস্থা ছিল না। এটা একটা জায়গা। এবং 5 আগস্টের কথা যদি বা 4 আগস্টের কথা যদি বলি, আপনারা জানেন যে তখন আন্দোলনের নানা ফরমেশন ছিল, নানা রূপ ছিল, এবং নানা ধরনের আমাদের মধ্যে বিভিন্ন ধরনের লেয়ার ছিল। যে একটা নেতৃত্ব যদি ফেইল করে, আপনি জানেন আরেকটা নেতৃত্ব কিভাবে এটা টেক ওভার করবে, কিভাবে নেতৃত্ব দিবে। এবং জানেন যে আমাদের যারা একেবারেই এই আন্দোলনের যারা প্রধান চরিত্র ছিল, এদের প্রায় সবাই একটা সময় ডিবি অফিসে ছিল, এবং তাদেরকে দিয়ে স্টেটমেন্ট দেওয়ানো হয়েছিল যে এই আন্দোলনটা স্থগিত করা হলো। কিন্তু সিস্টেমটা এমনভাবে ডিজাইন ছিল যে কত বড় নেতা এটা মানে হচ্ছে ডিজাইন করছে এটা ম্যাটার না, তারপরেও এরপরের নেতৃত্ব তারা নিজেদের অবস্থান এবং ধারাবাহিক আন্দোলনটাকে চালিয়ে গেছে। এটা শুধুমাত্র যে সমন্বয়কদের মধ্যে হয়েছে তা না, এটা আমি ভাই কিছুটা উল্লেখ করেছেন, আমি কিন্তু এটা ছাত্র দল কিংবা শিবির এদেরকে আমি ধন্যবাদ দিব। এই আন্দোলনটা যেমন ঐতিহাসিকভাবে বিএনপি জামাতের 17 বছরের লড়াই সংগ্রামের আন্দোলন, এটা সত্য, কিন্তু যদি আপনি সত্যিকার অর্থে মাপেন, তাহলে এই আন্দোলনে আমি বলবো যে বিএনপির থেকেও ভূমিকা ছাত্র দলের বেশি, এই আন্দোলনে জামাত ইসলামের থেকেও ভূমিকা শিবিরের বেশি ছিল। কারণ এই আন্দোলনের একটা পলিটিক্যাল লড়াইয়ের বাইরে একটা জেনারেশনাল লড়াই ছিল। যেমন আমি বলবো যে, যেমন বললাম যে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদরা যখন ডিবি অফিসে বসে আন্দোলনটা বললো যেটা আর হবে না, তারপরে যেমন আব্দুল কাদের কিংবা হচ্ছে মাহিন সরকার, রিফাত রশিদরা আবার তারপর আন্দোলন যখন চালিয়ে গিয়েছে, সেম ভাবে যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবও আন্দোলনের স্বার্থে কৌশল অবলম্বন করে যখন বললেন যে আন্দোলনের সাথে বিএনপি সম্পর্ক নাই, কিন্তু তারপরেও কিন্তু ছাত্র দলের রাকিব নাসির এবং এরা কিন্তু সবাই কিন্তু মাঠে ছিল। তার মানে আন্দোলনে কোনো ধরনের কোনো চরিত্র কি বললো, কাকে দিয়ে কি বলালেন, এটার মধ্যে আন্দোলনকে ডিফাইন করা যায় না। এটা একটা পার্ট, অর্থাৎ এই আন্দোলনের সর্বদলীয় অংশগ্রহণ প্লাস একটা প্রজন্মের একটা লড়াই এই আন্দোলনে ছিল, যেটা আলাদাভাবে একটা ইউনাইটেড জায়গায় ছিল। দ্বিতীয় জায়গাটা দেখেন, সেটা হচ্ছে যে যখন আমাদের সকলের প্ল্যান ছিল যে 6 তারিখ, কারণ 36 দিনও আসলে বলা যাবে না এই অর্থে, কারণ একেবারেই কি বলে মুখোমুখি লড়াইটা শুরু হয়েছে 15 জুলাই থেকে। এর আগ পর্যন্ত মোরালেস এটা কোটা আন্দোলনই ছিল। সো 15 জুলাই থেকে 5 আগস্ট মানে 20 দিন বা 21 দিনের একটা গণঅভ্যুত্থান, একটা আন্দোলন দিয়ে একটা 17 বছরের এস্টাবলিশমেন্ট, এইটা ফেলানো কিন্তু চারটেখানে কথা না। সো যে কারণে আমরা কিন্তু আমাদের হিসাব ছিল যে মানে 5 তারিখ 6 তারিখ এটা ইট ওয়াজ টু আর্লি। তারপরও আমরা ছিল যে এমন অবস্থা হয়ে গেছে যে 6 তারিখের আর যদি লং মার্চ টু ঢাকা না হয়, তাহলে আসলে আমাদের আর টিকে থাকার অবস্থা নাই, কারণ আমাদের আসলে দেয়ালে পিঠ থেকে গেছে, হয় আমাদের মানে নো রিটার্ন আমরা দাঁড়ায় গেছি। কিন্তু তখনও আসিফ মাহমুদ দেখবেন যে 5 তারিখ মানে 6 তারিখ নয়, 5 তারিখেই হচ্ছে ঢাকা টু লং মার্চ টু ঢাকা হবে, এই ঘোষণাটা দিলেন। ওইটা ছিল আর একটা আন্দোলনের টার্নিং পয়েন্ট। কারণ একটা স্বৈরাচার, আমরা এখন কিছু ভিডিও ক্লিপ দেখি, আমরা অডিও ক্লিপ দেখি যে যিনি মানুষ মারার নির্দেশ, যিনি খুব প্রকাশ্যে কিংবা অবলীলায় যিনি দিচ্ছেন,
এবং কোথা থেকে কি কাকে মারবেন, কাকে ডিপ্লয় করা হয়েছে, সবকিছু একটা রাষ্ট্রপ্রধান খবর নিচ্ছেন। সেরকম একটা জায়গায় একদিনে অনেক কিছু ঘটে যেতে পারতো, অনেক বিদেশি হস্তক্ষেপ হতে পারতো, অনেক ধরনের কু হতে পারতো, অনেক ধরনের কিছু হয়ে এই অভ্যুত্থানটা নষ্ট হতে পারতো। সেই জায়গা থেকে যেই আজকের দিনে দাঁড়িয়ে আন্দোলনের এই লং মার্চটা একদিন আগে মানে এগিয়ে নিয়ে আসা, এটা আর একটা মাইল ফলক ছিল আন্দোলনের। এবং এই মাইল ফলকের জায়গা থেকে আমরা বলবো যে আমরা গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে আপনি যেই প্রশ্নটা দিয়ে শুরু করলেন আমাকে, সেটা হচ্ছে যে আকাঙ্ক্ষাগুলো, দলীয় নিয়োগ কিংবা হচ্ছে কতটা আমরা আসলে কোন জায়গায় যেতে পারছি, বা যেটা থেকে যে চেঞ্জের আশাটা, যেটা চেঞ্জের আশাটা। একটা জিনিস তো সত্য যে এখন যারা সংসদে আছে 300 জন পার্লামেন্ট মেম্বার, মোর অরলেস 2-1 জন বাদে সবাই এই অভ্যুত্থানে কিংবা হচ্ছে 17 বছর বা দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে উঠে এসেছে। তো সবার মধ্যেই এক ধরনের পজিটিভ তাড়না আমরা দেখি যে কিছু একটা পরিবর্তন করার যে আকাঙ্ক্ষা, সেই তাড়নাটা আমরা অনেক সংসদ সদস্য এবং বিশেষ করে সরকারি দলের উপরেই তো বেশি দায়টা বা হচ্ছে আমরা প্রশ্নগুলো তুলি, সরকারি দলের অনেকের মধ্যে আমরা দেখি। এবং সেই জায়গায় হচ্ছে কিছু নির্বাচন ব্যবস্থা বলি, মানুষ তো ভোট দেয়, গণতন্ত্র তো একটা বড় প্রত্যাশার জায়গা, বড় জায়গা। এটা নিয়ে মানে এখন 6 মাসে বিচার করাটাও যেমন কঠিন, আবার এটার অনেকগুলো অ্যাসপেক্ট আছে। এই সবগুলো মিট আপ না হলে আপনি বলতে পারবেন না যে পূর্ণরূপে গণতন্ত্র। কিন্তু ভোট দেওয়ার অধিকারটা যে ফিরেছে, এটুকু তো স্বীকার করতে কোনো ধরনের কোনো বাধা নাই। এর পাশে আবার কিছু ধরনের হতাশার কথাও আছে, এগুলোও বলি। এগুলো যদি না বলি তাহলে হয়তো এগুলো আবার হারায় যাবে, এগুলোর জন্য বলা দরকার। যেমন আমি প্রথম কথা হচ্ছে যে গণতন্ত্রের একটা জায়গা, আমরা ভোট দেওয়ার যে কালচার, সেটা আমরা প্রত্যাশা করি 24-এর মধ্যে দিয়ে ফিরে আসছে। ইন্টার ডেমোক্রেটিক পার্টি, এটা আমরা প্রত্যাশা করি। আবার পাশাপাশি আমরা দেখেছি যে যেই সমস্ত অঞ্চলগুলোতে মানুষ মনে করেছে যে আপনি এখানে নেতৃত্ব দেওয়ার যোগ্য না, মনে করেন ধরেন আমরা 11 দলীয় জোটে ইলেকশন করেছি, মানুষ কিন্তু মনে করেছে যে আসলে 11 দলীয় জোট না, বিএনপি আসলে এখন সরকার চালানোর মতো ক্যাপাবল, এই জন্য বিএনপিকে মানুষ বেশি সংখ্যক মানুষ ভোট দিয়েছে। তো এটা পিপল ডিসাইড করেছে, এটা মেনে নিয়েছে। কিন্তু এরকম আসনগুলো তো হয়েছে, কোন আসনে বিএনপিকে ভোট দিয়েছে, কোন আসনে জামাতকে ভোট দিয়েছে। আমরা দেখেছি স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসক, জেলায় যে প্রশাসক বসিয়েছে, ওই পদগুলোতে যেই সমস্ত আসনে বিএনপি হেরেছে, যেই অঞ্চলের মানুষ ডিসাইড করেছে যে না সে আসলে আমাদের নেতা হওয়ার যোগ্য না, তাকে বিএনপি হচ্ছে ওই সমস্ত জায়গায় প্রশাসক বসিয়েছে। তো এইটা যেমন এক ধরনের মানে ওই অঞ্চলের মানুষের ডিসিশনের উপর এক ধরনের হস্তক্ষেপ কিংবা অবজ্ঞা। আবার দেখেন এইটা করে আমরা তো বারবার বলছি যে আমরা কিন্তু আগেও বলছিলাম যে স্থানীয় সরকারের একটা ভঙ্গুর অবস্থা আছে, এই ইলেকশনটা দরকার। আপনি জাতীয় ইলেকশন ফেব্রুয়ারিতে দেন, কিন্তু একটা সিটি কর্পোরেশন, 2টা সিটি কর্পোরেশন আপনি আগে দিতে পারতেন, সেটা দেয় নাই। তখন বলছে যে এটা এখন দেওয়া সম্ভব না, ইলেকশন হলে দিতে হবে। কিন্তু এই প্রশাসক বসার মধ্যে দিয়ে 6 মাস হয়ে গেছে, আমরা শুনলাম যে সেপ্টেম্বর ইলেকশন হবে, এখন শুনছি না সেপ্টেম্বরেও হবে না, এটা জানুয়ারিতে হবে। তার মানে গণতন্ত্র তো পুরো রাষ্ট্রের ভোটিং ব্যবস্থা নিয়ে। সো কিছু কিছু জায়গায় কিন্তু আমাদের আবার হতাশাও তৈরি হচ্ছে কিংবা গণতন্ত্র অবজ্ঞা হচ্ছে বলে একটা আশঙ্কা করা যাচ্ছে। এটা ফাইনাল ডিসিশনটা তো আরো পরে আমরা নিতে পারবো। দ্বিতীয় যে জায়গাটা দেখেন যে এই নিয়োগ কিংবা হচ্ছে বিভিন্ন ধরনের পদ বা এসিড টেস্টের যে বিষয়টা আসছে, এটা তো সত্যি সত্যি আওয়ামী লীগ করেছে, এত নোংরা ভাবে করেছে যে আসলে মানে এটা চিন্তা করাটাও অনেক কঠিন। এবং এটা কি বলা যায় যে এটা চেঞ্জ হয়েছে কিনা, আমরা তো একটা তো আমি বললাম যে দুইটা পার্ট, একটা হচ্ছে আমরা সংসদ সদস্যদের ক্ষেত্রে আমরা দেখছি একটা আকাঙ্ক্ষা আছে চেঞ্জ করার, কিন্তু আমরা যদি বিপরীত পার্টি নিয়োগের ক্ষেত্রে বলি, একটা তো প্রশাসকের কথা বললাম, কিন্তু প্রশাসনিক পদগুলোতে নিয়োগের ক্ষেত্রে যদি বলি, যেমন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ভাই 2 দিন আগে একটা সাক্ষাৎকারে বলেছেন যে আসলে এত তদবির কোনো কিছুই পরিবর্তন হয় নাই। এবং তিনি উল্লেখ করেছেন যে তিনি যখন অন্তর্বর্তীকালীন সরকার যখন ছিল, তখনও বিএনপির কাছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে যেতেন ভিসিরা, যে তার যেহেতু সে বিএনপি বড় দল এবং সরকার তো পার্টিসিপেশন আছে এবং ওয়াহিদুদ্দিন মাহমুদ তার বন্ধু ছিল, এই জন্য বলে, এবং টাকা নিয়েও যেতেন অনেকে বিএনপির কাছে, হ্যাঁ মির্জা ফখরুল আলমগীর কাছেই যেতেন, তিনি এটা সাক্ষাৎকারে প্রকাশ্যে বলেছেন। এখন কথা হচ্ছে যে এটা তিনি বলেছেন ভালো কথা, তার মানে একটা যে এই ধরনের দুর্নীতি প্রবণতা আমরা মানুষের মধ্যে লক্ষ্য করি। কিন্তু আমরা কি দেখেছি যে এই বিএনপি সরকার আসার পরে আসলে কি এই যে তিনি এই যে আক্ষেপটা করলেন, কিন্তু তিনি সরকারে এসে কি পরিবর্তনটা করলেন? ভিসি যাদেরকে দেওয়া হয়েছিল, যাদেরকে পরিবর্তন করা হয়েছে, যেমন আগে আওয়ামী লীগের ভিসিগুলো আমরা কিসের ভিত্তিতে পরিবর্তন করেছি? আমরা কমপ্লিটলি স্বৈরাচারের দোষর ছিল, বিশ্ববিদ্যালয়গুলো পুলিশ ঢুকিয়ে হামলা করেছে, হল বন্ধ করে দিয়েছে, আমাদের অধিকার নষ্ট করেছে। আপনি এই অন্তর্বর্তীকালীন সরকারে একটা সর্বদলের সমর্থিত সরকার,
যেখানে বিএনপির খলিল সাহেব ছিল, যেখানে আসাদ ভাই ছিল চিফ অ্যাটর্নি জেনারেল, এরকম সবাই তো সরকারে ছিল। এরকম একটা সর্বদলীয় সরকার, যেমন এই ওয়াহিদুদ্দিন মাহমুদের মতো শিক্ষা উপদেষ্টা ছিল যিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের বন্ধু ছিলেন, তারা যেই ভিসিগুলো দিয়েছিলেন এদেরকে 6 মাস 9 মাস 11 মাসের পরে কিংবা কাউকে 1.5 বছরের পরে 4 বছর সকলের মেয়াদ পূর্ণের আগে আপনি কিসের ভিত্তিতে পরিবর্তন করলেন, কিংবা যাকে পরিবর্তন করে তাকে দিলেন তার সূচকটা কি দিক দিয়ে আগেই আছে, এটা কিন্তু আমাদের জানা দরকার। মানে এটা কি ক্লিয়ার না আপনি বলছেন? ক্লিয়ার না, আমরা একটা সূচকই দেখেছি যে সবার হচ্ছে কোনো না কোনো ভাবে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে একটা পদ আছে, কিংবা হচ্ছে তার এই ইলেকশনে ধানের শীষের পক্ষে কোনো না কোনো ভাবে একটা প্রচারণা করার হিস্ট্রি আছে। তো এটা থাকা কিন্তু কোনো সমস্যা না যদি আপনি বেটার কোয়ালিফাই করেন। এবং দেখেন আপনি 100-র বেশি বিশ্ববিদ্যালয়গুলোতে যারা ভিসি হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময়, এদের 50%-এর বেশি কিন্তু জাতীয়তাবাদী শিক্ষক ফোরামেরই ছিল, পদ ছিল। এবং অনেকে পদ না থাকলেও সে ওই রাজনীতি করতো, হয়তো 20% ছিল জামাতের হবে কিংবা নিরপেক্ষ ছিল হবে। তো এখন সেখানে 50% ওই তাদের মধ্যে আছে। বিএনপির মধ্যেও একটা লড়াই আছে যে পদ থাকলেও বিএনপি করলেও আপনি হবে না, যে আসলে কে কাকে ওখানে ফেলে দিবে। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তো খুব রাইটলি বলেছেন যে ওই যে টাকা নিয়ে যারা যেতে চায়, এখন এই পরিবর্তনটা কি আসলে এখন বর্তমান সময়ে টাকা নিয়ে গিয়ে হয়েছে কিনা, যারা ওই সময় টাকা নিয়ে পারেন নাই, এই প্রশ্নগুলো যদি আমরা না করি তাহলে ওই যে নিয়োগ ব্যবস্থার পরিবর্তন, ওই যে অ্যাসিড টেস্টের যে পরিবর্তন, এই পরিবর্তনগুলো কিন্তু হবে না। আমি লাস্ট যে পয়েন্টটা বলবো, এটা খুবই, আমাদের 1 মিনিটের মধ্যে একটা বিরতি নিতে হবে, আপনি যদি একটু আচ্ছা, শর্ট করেন তাহলে আমরা বিরতির মধ্যে আমি আর এই টপিকটা বলছি না, বিরতির পরেই আমি বলবো। আমি তারপরেও আমি যেটা বলবো সেটা হলো যে আর একটা, এই যে 1 মিনিটের মধ্যে বলি, সেটা হলো যে দেখেন আজকে চিফ অ্যাটর্নি জেনারেল একটা বক্তব্য দিয়েছেন যে আওয়ামী লীগের বিদ্বেষমূলক বক্তব্য ছাড়া কোনো বক্তব্য প্রচার করতে কোনো বাধা নাই। কিন্তু বিএনপির আমলে মে মাসে 2025-এর মে মাসে আমলে অন্তর্বর্তী আমলে মে মাসে যেই আওয়ামী লীগ নিষিদ্ধের যে আইনটা করা হয়েছে, যেই আইনটা আবার বিএনপি সংসদে এসে পাশ করেছে, সেখানে প্রকাশ্যে বলা হয়েছে কোন ধরনের মিডিয়া, সোশ্যাল মিডিয়াতে আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠন, তার সহযোগী ভাতৃপ্রতিম কোন সংগঠনের কোন ধরনের কোনো বক্তব্য প্রচার করা যাবে না। কিন্তু আমরা দেখছি যে 5 আগস্ট উপলক্ষে নাকি শেখ হাসিনা সহ অনেকেই এটা আসবেন এবং অনেক মিডিয়া শেখ হাসিনার খুবই কান্না বিজড়িত ছবি সহ এগুলো ফটোকাট করছেন। এগুলো হচ্ছে ওই যে ভাই বললেন না যে বেনিফিশিয়ারি সংখ্যা এত যে আপনি ওই হাসিনা পালায়ে গেছে। আমি বারবার একটা কথা 50 বার বলেছি, আমাদের একটা বিরতি নিতে হচ্ছে, একটু দুঃখিত। অনলাইন ফয়সাল ভাই আপনি বলছিলেন, আপনি বাকিটা শেষ করার আগে আমি আরেকটা কথা একটু বলি যাতে আপনি দুটো মিলায় আমাদেরকে একটু আলোচনায় সাহায্য করতে পারেন। সেটা হচ্ছে আপনি বলছিলেন এই জুলাইয়ের আন্দোলনের কথা, যে 24-এর গণঅভ্যুত্থানটা সর্বদলীয় অংশগ্রহণ ছিল এবং একটি প্রজন্মের লড়াই ছিল। এবং আপনি দুটি দলের কথা বলছেন, ছাত্রদল এবং ছাত্র শিবির, দুজনে একই পারপাসে কিন্তু এই আন্দোলনের সাথে ছিলেন। কিন্তু এই জুলাইয়ের 2 বছর যেতে না যেতে জুলাইয়ের পক্ষের, আমি যদি বলি যে জুলাইয়ের পক্ষের শক্তির তাদের মধ্যেই মতবিরোধ দেখা যাচ্ছে। আপনি বুঝতে পারছেন আমি কি বলছি, যে এই গতকালকে ছাত্রদল ছাত্র শিবির একটি সংঘর্ষ এবং সেটা আজকে কিন্তু এটা আরো স্প্রেড করেছে অনেক জায়গায়। এটা কেন হলো সেটাও আমি একটু জানতে চাবো, যে কি মনে হয় আপনার, আপনি যেটা কন্টিনিউ করছেন ওটা শেষ করে বলতে পারেন। যে দেখেন আমি ওই আগের বাক্যের সাথে একটা ছিল যে আমি যেটা বলি যে এই যে মিডিয়াগুলো বা হচ্ছে বিভিন্ন এস্টাবলিশমেন্ট এখনো হাসিনাকে এখনো এত সমর্থন করে, এই জন্য যে এতগুলো, মানে আমি একটা কথা বারবার বলি যে আওয়ামী লীগ বাংলাদেশে যদি ফ্যাসিবাদের বা স্বৈরাচারের যদি 100 প্রতিষ্ঠান থাকে, তার একটা প্রতিষ্ঠানের নাম হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। ওই একটা প্রতিষ্ঠানের পতন হয়েছে, বাকি 99টা প্রতিষ্ঠান কোনো না কোনো ফর্মে হয়তো ফাংশন করতেছে, বিদায় এরকম ঘটনা ঘটতেছে বা এই স্বপ্ন এখনো তারা দেখছে। এই দুইজন তো ওনারা তো ওই আন্দোলনের পার্টি ছিলেন, একই দিকে। এখন আমি বলতেছি যে আসলে এই যে মারামারি বা হচ্ছে কেন লড়াইটা শুরু হলো, যে দেখেন এই যে প্রজন্মের যে লড়াইটা হলো, এই প্রজন্মের লড়াইয়ের মধ্য দিয়ে মনে করেন আমরা আমাদের যাদের 90-এর পরে জন্ম, এই 90-এর প্রজন্ম একটা বড় ধরনের স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছে। আবার 71-এর প্রজন্ম যারা, তারা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ স্বাধীনতায় তারা এক ধরনের কন্ট্রিবিউশন রেখেছে। কিন্তু এই প্রত্যেকটা আন্দোলনে দেখবেন যে একটা ঘটনা ঘটে, সেটা হলো 71-এও কিন্তু বাংলাদেশের অধিকাংশ সময় দেখবেন যে পরবর্তীতে রাজনীতিবিদদের মধ্যে অনেকেই তৎকালীন সময় শিক্ষার্থী ছিলেন, এবং সম্ভবত বাংলাদেশই একমাত্র দেশ, আমার জানা নাই অন্য কোনো দেশ আছে কিনা, যার রাষ্ট্রের জন্মলগ্নের সাথে একটা বিশ্ববিদ্যালয়ের সরাসরি সম্পৃক্ততা আছে। সো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে একটা রাষ্ট্র জন্ম দেওয়ার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় সরাসরি কন্ট্রিবিউট করেছে। তো এই প্রজন্মগুলো যেটা হয়েছে 71-এর পরে বলেন,
তারপর আমরা দেখেছি যে ৭২-এর পর থেকে রক্ষী বাহিনী তৈরি হয়েছে, মানে ক্ষমতাটা কিন্তু অন্য জায়গায় চলে যায়। আবার ৯০-এর পরে দেখবেন যে ৯০-এর যারা আন্দোলনের শিক্ষার্থীরা দিয়েছে এরা কিন্তু আবার ক্যাম্পাসগুলোতে ফিরে গিয়েছে, কিন্তু ৯০-এ দেখবেন যারা আন্দোলন করেছে, যেই ডাকসু জাকসুর যারা আন্দোলন করেছে, ৯০-এর পরে দেখবেন বহু বছর আর ডাকসু হয় নাই, বহু বছর আর জাকসু হয় নাই। হ্যাঁ, অর্থাৎ এই শিক্ষার্থীদের আন্দোলনের মধ্য দিয়ে যেই ক্ষমতা স্ট্রাকচারের পরিবর্তনটা হয়, সেই পরিবর্তনে শিক্ষার্থীদেরকে জাস্ট গুটি হিসেবে ব্যবহার করা হয়। ২৪-এও আমি যেমন বললাম যে ছাত্রদল, ছাত্র শিবির এরা অনেক ভূমিকা রেখেছে, কিছু কিছু ক্ষেত্রে আমার বিবেচনায় তারা মাদার পার্টির থেকে অনেক বেশি ভূমিকা রেখেছে। কিন্তু যখন আপনি এই ২০২৬-এর ইলেকশনটা দেখবেন, এখানে দেখবেন যে একজন দুইজন প্রতীকী ছাত্রদেরকে তারা হয়তো সংসদে বা মনোনয়নে প্রোটার পলিটিক্যাল স্ট্রাকচারে ডিসিশন মেকিং এ রাখছে, এরপরে আর নাই। কিন্তু এখন আপনার এই যে প্রজন্ম, এই প্রজন্ম যেই পাওয়ার স্ট্রাকচারকে চ্যালেঞ্জ করেছে, তার মধ্যে তো এই ক্যাপাসিটি বিল্ড আপ হয়েছে, কিন্তু সেই ক্যাপাসিটি যদি আপনি রাষ্ট্রে পুনর্গঠনে ব্যবহার না করেন, না করে যদি আপনি বিভিন্ন এমপিদের বিভিন্ন জায়গায়, বিভিন্ন মহানগর কমিটির বিভিন্ন ধরনের টেন্ডার, চাঁদা, এই সমস্ত জায়গাগুলোতে আপনি কানেক্ট করেন, তার মধ্যে তো একটা পাওয়ার আছে, সেই পাওয়ারটাকে আপনি কোথায় ব্যবহার করবেন? সো সরকার দল হিসাবে আমার কাছে মনে হয় যে এই যে ক্ল্যাশগুলো, বিশ্ববিদ্যালয় ভিত্তিক ক্ল্যাশগুলো তৈরি হয়েছে, এটার তৈরি হয়েছে যেমন আমরা দেখেছি বিএনপি এবং ছাত্র দলের, বিএনপির মধ্যে ছাত্র সংসদ দেওয়ার ক্ষেত্রে এক ধরনের বিরোধিতা, অনীহা, অর্থাৎ তাকে কিন্তু ক্যাম্পাসের যে শিক্ষার্থী উন্নয়নমূলক পলিটিক্স, সেই পলিটিক্সে না করে তাকে বেশি উৎসাহিত করা হচ্ছে যে স্থানীয় এমপির মিছিলে কিংবা হচ্ছে ইলেকশনে, এবং হচ্ছে তার যে মানে করেন ইকোনমিক যে পলিটিক্যাল ইকোনমি, সেটা ম্যানেজ করার ক্ষেত্রে, এইটা ম্যানেজ করতে গিয়েই ক্ষমতার যে দখল, সেই দখলটায় যখন আপনি নিতে যান, তখন আপনার কাউকে এখানে রাখতে চান না। তো এখন সমস্যাটা হয়েছে কি, যে ছাত্র শিবির, ছাত্র শক্তি এবং অন্যান্য বাম সংগঠনগুলো যারা ছিল, তারা তো বিশ্ববিদ্যালয়গুলোতে এই ২৪-এর মধ্য দিয়ে একটা অবস্থান তৈরি করেছে, যেটা অনেক সময় সহ অবস্থান কোনো কোনো ক্যাম্পাসে ছাত্রদলের থেকে বেশি, কোনো কোনো ক্যাম্পাসে ছাত্রদের থেকে অনেক কম। কিন্তু আপনার ক্ষমতা স্ট্রাকচারের এই পাওয়ার, পলিটিক্যাল ইকোনমি যদি পুরোটা আপনি দখল করতে চান, তখন ওই বাকিদের অস্তিত্ব এটা মানতে চায় না। সো আমার কাছে পুরোপুরি মনে হয় যে এইটা সরকার দলের যেই ছাত্র সংগঠন, তাদেরকে সরকার দলের সিনিয়র নেতৃবৃন্দদের প্রপার গাইডেন্সের অভাবে, অর্থাৎ আপনি এখানে শিবির চাইলেও, এবং আপনি কি বলছেন যে একটা কন্ট্রোল মেকানিজমও থাকতে হবে, যে তাদের কন্ট্রোল মেকানিজম না, তার পটেনশিয়ালিটিটাকে আপনি মানে প্রবাবল জায়গায়, মানে মানে একটা সঠিক জায়গায় ব্যবহার করতে হবে। যেমন এইখানে আপনি মনে করেন একটা হামলায় নানা পক্ষের দায় থাকে, শিবিরের দায় থাকে, ছাত্র শক্তির দায় থাকে, ছাত্র দলের দায় থাকে, কিন্তু যখন একটা রাষ্ট্রে স্টেবল একটা গভর্নমেন্ট যদি আমি ধরে নেই, তাহলে অন্য কোন মানে দল, বিরোধী দলের ছাত্র সংগঠন চাইলেও ঝামেলা করতে পারবে না যদি সরকার দল সেখানে কোনো ধরনের অত্যাচারী না হয়ে ওঠে। অর্থাৎ এটা সম্ভব না। সো আমার কাছে মনে হচ্ছে এই জায়গাটা, ক্ষমতাটাকে যদি ওইভাবে ক্ষমতার সাথে যার সম্পর্ক, আমার কাছে মনে হচ্ছে এটা তাদের দায়িত্বটা বেশি, তাদের দায়িত্বটা বেশি না, একমাত্র তারাই এই ঝামেলাগুলোর মানে হচ্ছে মানে কন্ট্রোল, নিয়ন্ত্রক তাদের কাছে থাকবে, কারণ পুলিশ প্রশাসন সবকিছু তাদের কন্ট্রোলে থাকে। আমার কাছে মনে হচ্ছে এই জিনিসটা যদি বাড়ে, আমি পরের আলাপটা দিচ্ছি, এই জিনিসটা যদি বাড়তে থাকে, তাহলে এইটা আর একটা ডিজাস্টারাস পরিণতি তৈরি করবে, এবং এটা কার কতটুকু ক্ষতি হবে সেটা হয়তো আমাদের মেজার করা কঠিন। এখন হয়তো মনে হতে পারে যে এতে শিবিরের বেশি ক্ষতি হবে, কারণ শিবির ক্ষমতায় নাই, ছাত্রদলের কম ক্ষতি হবে, তারা ক্ষমতায় আছে, তারা এটা মেকানিজম করে উঠাই নেবে। কিন্তু এইটা ওই যে আমি বললাম যে প্রজন্মের যে লড়াইটা ছিল, সেই প্রজন্মের লড়াইকে আমরা বহু বছর আমরা পিছিয়ে যাব। অ্যাজ এ জাতি হিসাবে, বিশ্ববিদ্যালয় হিসাবে আমাদের যে স্বপ্ন তৈরি হয়েছিল, যেমন আমি একটা জিনিসে মনে করেন আজকের আগ পর্যন্ত যদি বা গতকালকে আগ পর্যন্ত যদি বলি যে ছাত্রদলকে আমি ট্রুলি অ্যাডমায়ার করতাম এই জায়গা থেকে, যে 6 মাস হয়েছে ক্ষমতা পরিবর্তনের পরও কোনো বিশ্ববিদ্যালয় হল দখলের কোনো খবর পাওয়া যায় না। হ্যাঁ, তারা গেস্ট রুমটা চালু করে নাই, তারা গণরুম চালু করে নাই। কিন্তু আবার যদি সেই পথে যায়, তাহলে কিন্তু আওয়ামী লীগের 17 বছরের যে এস্টাবলিশমেন্ট, সেটাও তো এই সমস্ত পদ দিয়ে টিকায় রাখা সম্ভব হয় না। আপনার কাছে আবার আমি ফিরে আসব, আমি একটু ইলিয়াস ভাই যোগ করতে চাই, আগের অবস্থায় ফিরে যাওয়া সম্ভব না। একটু আগে তিনি যে বললেন যে গেস্ট রুম কালচার, তারপরে আমরা দেখেছি, আমি যখন হলে ছিলাম, মিছিলের আগে গেট বন্ধ করে দিত, কলাপসিবল গেট একদম বন্ধ করে দিত, সবাইকে মিছিলে যেতে হবে, ক্লাস আছে না পরীক্ষা আছে মিছিলে যেতেই হবে। এই সংস্কৃতি আর বাংলাদেশে ফিরে আসবে বলে আমি মনে করি, এবং ফিরে আসা উচিত না। কারণ এই দীর্ঘ যে লড়াইটি হয়েছে, আপনাদেরকে নিশ্চয়ই মনে আছে যে শিক্ষার্থীরা কি বলে, এই যে গাড়ির অ্যাক্সিডেন্ট আন্দোলনের নাম জানেন কি,
নিরাপদ সড়ক আন্দোলন করেছিল একদম তরুণ শিক্ষার্থীরা। সেই ছাত্রদের এবার কিভাবে অত্যাচার নির্যাতন চালানো হয়েছিল আমরা কিন্তু দেখেছি। তো দিনে দিনে কিন্তু অনেক ক্ষোভ জমা হয়েছিল, সেই ক্ষোভটা এক পর্যায়ে একদম উগরে দিয়েছে মানুষ এবং তার পরিণতি তো আমরা দেখেছি। সুতরাং এখন যে সংঘর্ষ হচ্ছে আমি মনে করি এটা দুর্ভাগ্যজনক, এবং এই সংঘর্ষ যদি বাড়ে, দুদলের নেতৃবৃন্দকে আমি অনুরোধ করতে চাই তাদের যে ছাত্র সংগঠনগুলো আছে তাদের নিয়ন্ত্রণ করা উচিত। একটু আগে বলেছে যে সরকারি দলের দায় বেশি, আমিও তাই মনে করি। কারণ এই সংঘর্ষ যদি বৃদ্ধি পায় এবং এই যে বিভক্ত একটা চমৎকারটা আমি ইউজ করেছি যে প্রজন্মের লড়াই ছিল, এটা আসলেই সেই প্রজন্মই কিন্তু এই ছাত্রদল শিবির বলেন বা এনসিপি যারা ছাত্র সংগঠন যারা আছে এই প্রজন্ম কিন্তু এই প্রজন্মটা এরা যদি আর নিজের সংঘাতে লিপ্ত হয় তাহলে কিন্তু আবার স্বৈরাচার। ইলিয়াস ভাই, যেটা ফয়সাল ভাই বলছিল যে আওয়ামী লীগ ছিল হচ্ছে 100টা এরকম দলের মধ্যে একটি, এরকম আরো 99টা আছে, কিন্তু আজকে জুলাই গণঅভ্যুত্থানকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এই কথাটা কিন্তু জামায়াতের আমির উনিও এই কথাটা বলেছেন যে অনেকে ফ্যাসিবাদ ফিরিয়ে আনার চেষ্টা করছে। ভুলিয়ে আনার চেষ্টা তো উনি বলেছেন, এবং আমরা যদি আগের সিস্টেমে সবকিছু চালু রাখি তাহলে তো ওনার কথা যথার্থ তিনি বলেছেন। বাট আগের সিস্টেম আছে বলে আমি মনে করি না, চেঞ্জ হচ্ছে। কিন্তু আমরা রাতারাতি চেঞ্জ পাবো না। যেমন ধরুন আগে পার্লামেন্টের বিরোধী দল কে, তারা কি কথা বলে কিন্তু মানুষ কিন্তু শুনতো না। এখন পার্লামেন্টে যে বিরোধী দলগুলো আছে, যে 9টি দল পার্লামেন্ট আছে, সবাই কিন্তু কথা বলতে পারে। এই সংস্কৃতি বাংলাদেশে দীর্ঘদিন আমরা কিন্তু দেখিনি, সেটি কিন্তু ফিরে এসছে। এবং আপনি দেখুন যে এক সময় ছিল যে নির্বাচনের আগে আমি বিশাল কথা বলবো, আপনার জন্য এই করবো সেই করবো, কিন্তু মানুষ ভুলে যেত। নির্বাচন পরে জনপ্রতিনিধিরা ভুলে যেতেন। কিন্তু এখন আমরা কি দেখেছি যে আমাদের কালই শুকনোর আগে যিনি প্রধানমন্ত্রী তিনি কিন্তু প্রতিশ্রুতিগুলো পূরণ করা শুরু করেছেন। যেমন সবকিছু এই খাল খনন কর্মসূচি, তারপরে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এগুলোর অনেকে সমালোচনা করেন, বাট কিছু উপকার কিন্তু মানুষের হচ্ছে, এটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু খাল খনন তো খুব জরুরি দরকার বাংলাদেশে, কারণ বাংলাদেশে উন্নয়নের নামে এবং বাংলাদেশ কিন্তু সবচেয়ে নৌ পরিবহনে খরচ আপনার কম, কিন্তু সেটি কিন্তু এখন পুরোপুরি অলমোস্ট বন্ধ করে দেওয়া হচ্ছে। খালগুলো অনেকাংশে ভরে গেছে। তারপরে কালভার্ট, টাকা লুটপাটের জন্য এমন জায়গায় কালভার্ট করেছে নৌকা চলাচল করতে পারে। সুতরাং খাল খনন প্রয়োজন, আমি উদাহরণ হিসেবে বললাম। চেঞ্জ কিন্তু শুরু হয়েছে। আর নিয়োগের যে কথা এসে যে টেস্ট করে নিয়োগ দেয় কিনা, সেই সময় কিন্তু এখনো আসে না। যেমন আমাদের তরুণ বন্ধুরা যে আন্দোলন করেছে কোটা বিরোধী, বিশেষ করে বিসিএস পরীক্ষা বা বড় জায়গায় যে চাকরির ক্ষেত্রে, সেগুলো কিন্তু এখনো শুরু হয়নি। বা আমরা আশা করতে চাই যে, আমরা তো নিশ্চয়ই আশা করতে চাই যে পূর্ববর্তী সরকার যে ভুলগুলো করেছে, ভুলের শিকার কারা হয়েছে, আজকে যারা সরকার আছে তারা হয়েছে, আজকে যারা বিরোধী দলে আছে তারা হয়েছে, তারাই তো ভুক্তভোগী, তাই না? সুতরাং এই ভুলগুলো কেন তারা করবে? আর আমি একটা অনুরোধ করতে চাই সবাইকেই যে আমাদের ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে আমরা ইতিহাস থেকে শিক্ষা নেই না, বাট ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। এত বড় একটা দুর্দান্ত প্রতাপশালী একটা সরকার ছিল, লক্ষ বেনিফিশিয়ারি, তাদের প্রয়োজন হলে মানুষ মেরে ফেলে, প্রয়োজন হলে কথা বললে গুম করে ফেলে, কথা বললে এই টেলিভিশন থেকে নেমে যাওয়ার পর অ্যারেস্ট করে। সেই সরকার কিন্তু পতন হয়েছে। 4 তারিখ কিন্তু অনেকে জানতেন না এই সরকারের পতন হবে, 5 তারিখ সকালেও কিন্তু অনেকে জানতেন না যে এই সরকারের পতন হবে। সুতরাং ক্ষমতায় যারা আছে এবং বিরোধী দলে যারা আছে সবারই শিক্ষক একটি দৃষ্টান্ত কিন্তু আছে, সবাইকে নিয়ে পালিয়ে যেতে হয়েছে। সুতরাং আমি যা ইচ্ছে তাই করবো, আমার ক্ষমতার জোরে আমি যা ইচ্ছে তাই করবো, আমি স্টোরিতে বলে যাই, সেরকম বাংলাদেশ কিন্তু আমরা দেখবো না। কারণ এবারে আন্দোলনের দিনটা ভিন্ন মাত্রার আন্দোলন ছিল। একটু আগে আমি বলেছি যে 90 যে আন্দোলনটি ছিল সেটি ছিল মূলত আরবান আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আর নগরে কিছু লোকজন আন্দোলন করেছে, গ্রামে গঞ্জে কিন্তু কিচ্ছু ছিল না। এবার আন্দোলন আপনি দেখুন সারা দেশ প্রত্যেকটা পাড়া মহল্লা, গ্রামে গঞ্জে সব জায়গায় কিন্তু আন্দোলন হচ্ছে। আন্দোলনে কিন্তু সব বয়সের মানুষ ছিল, তরুণরা ছিল, তরুণদের দেখতে তার বাবা মা গিয়েছে কোথায় তার আন্দোলন করছে, এবং এমন হয়েছে দাদা দাদি নানা নানি তারাও চলে গিয়েছে যে আমার কি নাতি কোথায় আন্দোলন করছে। সুতরাং সবার কিন্তু সম্পৃক্ত ছিল এবং প্রত্যেকটা মানুষকে ছুঁয়ে গেছে। সুতরাং এই বাংলাদেশে বিশেষ করে 5ই আগস্টের পরে বাংলাদেশে আমি যা ইচ্ছা তাই করবো, সেটি যদিও অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার ছিলেন
তারা একটি মৌলবাদী গোষ্ঠীকে কিন্তু উস্কানি দিয়েছে এবং তাদের, আমি জানি না পৃষ্ঠপোষকতা করেছে কিনা, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। যেমন এই বাংলাদেশে আমরা কোনোদিন দেখিনি যে মাজার থেকে লাশ, মাজার তো পোড়ানো হয়েছে, লাশ তুলে আমি পুড়িয়ে দিয়েছি, মানুষ মেরে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হচ্ছে, তারপর আগুন দেওয়া হচ্ছে। এই বাংলাদেশ কিন্তু আমরা কোনোদিন দেখিনি। এই যে আমাদের 2টি পত্রিকা অফিস আছে আপনার অফিস থেকে খুব কাছে, সেই পত্রিকা অফিসে আগুন দেওয়া হয়েছে, ফিরানোর চেষ্টা করেনি। কিন্তু যে কয়জন আগুন দেওয়ার ছিল তার চেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশি মানুষ ছিল এবং একজন সম্পাদক, বাংলাদেশের প্রখ্যাত সম্পাদক, তিনি বলেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের অনেক উপদেষ্টাকে ফোন করেছি কিন্তু ফোন ধরেননি। এই বাংলাদেশ কিন্তু আমরা চাইনি। এটা কিন্তু একটা সম্প্রীতির বাংলাদেশ, বাংলাদেশ হাজার বছর ইতিহাসী সম্প্রীতির বাংলাদেশ। এটি ভুললে কিন্তু হবে না। সুতরাং আমি যেটা বলতে চাই, আমরা বারবার হতাশ হয়েছি। ৭১-এর পর আমাদের প্রত্যাশা ছিল গণতন্ত্র, মানবাধিকার, কথা বলার অধিকার, কিন্তু আমরা কি দেখলাম? বাকশাল করে আমাদের গণতন্ত্র হত্যা করা হলো। তারপরে আমরা গণমাধ্যমের কর্মী হিসেবে বলতে চাই, আমি কথা বলতে চাই, সব গণমাধ্যম বন্ধ করে দেয়া হলো। আমরা কি আশাহত হয়েছি? মুক্তিযোদ্ধারা আশাহত হয়েছেন। ৯০ আন্দোলনের পর আমাদের অনেক আশা ছিল যে একটি ভালো দেশ আমরা পাবো, কারণ কিন্তু সেটি কিন্তু আমরা পাইনি। বাট এবার কিন্তু আমরা পেতে চাই। আমাদের যে তরুণরা, যে সাধারণ মানুষ জীবন দিয়েছে, আমরা কিন্তু একটু প্রত্যাশা করি যে একটি ভালো বাংলাদেশ। আর বাংলাদেশের মানুষের এটি ইউরোপীয় স্টাইলের গণতন্ত্র আসতে অনেক সময় লাগবে। যদিও আমরা বলি খুব গর্ব করে, মানে নিজের দোষ ঢাকার জন্য শিশু গণতন্ত্র না, বাংলাদেশের বয়স 55 বছর হয়ে গেছে, বহুদিন আজ পর্যন্ত ভোটিং সিস্টেম হলো না। আমি ভোট আসলে আপনি টেনশনে থাকবেন, ভোট কি ঠিক সময় হবে নাকি ভোট কি দিতে পারবো। আপনি দেখেন এই যে ভারতের অনেক সমালোচনা আছে, কিন্তু তাদের নির্বাচন নিয়ে কিন্তু আপনি খুব বেশি কথা শুনবেন। একজন টি.এন. শেরশান ভারতের প্রধান নির্বাচন কমিশনার ছিলেন, তিনি কিন্তু নির্বাচন ব্যবস্থাকে একদম কি বলে যে ঠিক করে দিয়ে গেছেন। আমাদের এখানে কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে আজও হয়নি। আপনি দেখুন যে আমি ওয়েস্ট বেঙ্গলের একটা নির্বাচনের উদাহরণ দিই, এই যে বিধানসভা নির্বাচন, এই নির্বাচনটা আগের নির্বাচন, মমতা ব্যানার্জি হেরে গিয়েছিলেন, আপনি সে মনে আছেন, তার দল ক্ষমতায় আসতে তিনি হেরে যাচ্ছেন। এটি বাংলাদেশ চিন্তা করা যায়? সেখানে কিন্তু এগুলো হয়। সুতরাং আমরা আশা করতে চাই কিছু বেসিক বিষয় আছে, যেমন নির্বাচন ব্যবস্থায় সামনে বোধহয় স্থানীয় সরকার নির্বাচন হবে, আমরা আশা করতে চাই যে নির্বাচন সুষ্ঠু হয়, ভালো হয়, কারণ একটি সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে এই সরকার ক্ষমতায় এসেছে। তাদের কাছে কিন্তু সেটি আমরা প্রত্যাশা করি। এখন আমি যেটা নিয়ে একটু কথা বলছি, আজকে আমরা জানি যে সংবিধান সংশোধনী যে কমিটি, সেটার বৈঠক হয়েছে, প্রথম বৈঠকটি, এবং স্বরাষ্ট্রমন্ত্রী আজকে বলেছেন যে উনি অংশীজন, তার মানে রাজনীতিক, সাংবাদিক, আইনজীবী, ছাত্র সমাজ সহ সকল অংশীজনদেরকে তাদের মতামতের ভিত্তিতেই এই সংবিধানে 18তম সংশোধনী আনতে যাচ্ছে এই সরকার। এবং উনি বলেছেন বিরোধী দল যদি অংশ নাও নেয় তারপরেও তাদের মতামত নেওয়া হবে। এবং আইনমন্ত্রী বলেছেন এই জুলাই সনদকে কিন্তু সামনে রেখে সেটাকে বৃত্তায়ন করে ধারণ করেই সংবিধান সংশোধন করা হবে। এবং এই জুলাই সনদটা যেটা আমরা বলছি, উনি বলেছেন যেটা কিন্তু অন্তর্বর্তীকালীন সময়ে আলোচনা করে, সব দলের সাথে আলোচনা করে করা হয়েছিল এবং সেটাকে সামনে রেখে সংবিধান সংশোধন। তো তার মানে হচ্ছে উনি বলতে চাচ্ছেন এই দুটোর মধ্যে আসলে কোনো পার্থক্য বা বিভেদ নেই। এই ক্লিয়ারেন্সটা মানে ক্ল্যারিফাই করেছেন উনি। আমি ফয়সাল ভাই আপনার কাছে যদি প্রথমে যাই, এই বিষয়ে আপনার কিছু যদি বলার থাকে। দেখেন, বিষয়টা হলো যে করবেন, এইটা তো আমরা শুনেছি, আমরা করলে তো খুবই ভালো, যদি সকলের অংশীজনদের মতামত, যেই প্রতিশ্রুতি এখন দিচ্ছেন সবাইকে নিয়ে করবেন, এটা করলে তো খুবই ভালো। কিন্তু আমরা দেখেছি নির্বাচনের সময় মাননীয় প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি হচ্ছে হ্যাভোটের পক্ষে মতামত চেয়েছিলেন। আপনারা সবাই দয়া করে হ্যাভোট দিবেন, এটাও বলেছিলেন। আমরা দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রীর যে নেতৃত্বাধীন দল দীর্ঘদিন 31 দফার প্রচারণা করেছে, সেখানে তারা বলেছিলেন যে আসলে একটা সংবিধান সংস্কার সভা এবং কমিশন প্রয়োজন, কিন্তু আমরা দেখলাম যে সংশোধন সভা করেছেন। আমরা দেখেছি যে বিএনপি বলেছিল যে জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে, সেখানে এবং বলছে যে আমরা ধরে নিচ্ছি নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে তারা অক্ষরে অক্ষরে পালন করবে, এবং নোট অফ ডিসেন্ট ছিল না সুপ্রিম কোর্ট সচিবালয় করা সহ। কিন্তু আমরা দেখেছি সুপ্রিম কোর্ট সচিবালয়, এটা বিএনপি নিজেদের প্রস্তাবনা ছিল, কিন্তু সুপ্রিম কোর্ট সচিবালয় হয় নাই। সো ভাই যেটা বলেছেন, আমি এখন ভবিষ্যতে কি করবো এটা বলতে পারি না। ইতিহাস থেকে আমি কয়েকটা উদাহরণ দিলাম। একটা ভাই কথা খুবই গুরুত্বপূর্ণ বলেছেন যে ইতিহাসের বড় শিক্ষা ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। এটার একটা কথা বলি যে গতকালকে গুম প্রতিরোধ আইনের আইন পাশ হয়েছে, খসড়া পাশ হয়েছে। সেইখানে যে আইন পাশ হয়েছে সেই আইনে
মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের মন্ত্রণালয়ে যে আইন পাশ করেছেন, ওই আইন যদি হাসিনার সময় থাকতো এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখন গুম হয়েছিলেন, তিনি গুম হলে তার স্ত্রী এবং সন্তান 5 বছর জেল খাটা লাগতো। কেন আমি ব্যাখ্যা করি আইনের ধারা 14তে বলা হয়েছে, আপনি যদি আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে গুমের অভিযোগ করেন, তাহলে সেই গুমের অভিযোগ তদন্ত করতে পারবে আইন শৃঙ্খলা বাহিনী। অর্থাৎ আপনি আমার বিরুদ্ধে অভিযোগ করলে আমি তদন্ত করব। তার মানে আমি আইন শৃঙ্খলা বাহিনী যদি, এবং ধারা 21-এ বলা হচ্ছে, যদি আইন শৃঙ্খলা বাহিনী এই তদন্ত মিথ্যা প্রমাণ করতে পারে, তাহলে যিনি অভিযোগ করেছেন তার 5 বছরের সশ্রম কারাদণ্ড হবে। অর্থাৎ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখন গুম হয়েছে, তখন তার স্ত্রী তো অভিযোগ করেছিল, ওই গুমে যদি আইন শৃঙ্খলা বাহিনী তদন্ত করে, তোর আওয়ামী লীগ সবসময় বলেছে যে না, সালাউদ্দিন আহমেদ গুম হয় নাই, বা কেউ কোনো গুমের কথাই তারা স্বীকার করেন, ইলিয়াস আলীর কথাও স্বীকার করে না। তখন যদি এই ধারাটা থাকতো, ধারা 21, যেটা এই বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রণালয় করলো, তাহলে সালাউদ্দিন আহমেদের বউয়ের 5 বছর জেল হতো। তার মানে এরকম একটা ইতিহাস। তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সুরক্ষা দেওয়ার একটা চেষ্টা, আমি জানি না কি চেষ্টা করছে। যেই ইতিহাসটা, বড় ইতিহাসটা কি এখানে? বড় ইতিহাসটা হচ্ছে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজে দীর্ঘদিন গুমের শিকার ছিলেন। আর বর্তমানটা কি? বর্তমান হচ্ছে তার মন্ত্রণালয় এরকম একটা আইন করলো, এবং যেইটা হচ্ছে বিএনপির একজন সংসদ সদস্য, আমি যেটা বারবার আমি বললাম, এত সমালোচনার পরে আমি যেটা বলি যে বিএনপির মধ্যে এরকম কি সংসদ সদস্য আমরা দেখি যে তারা ছটফট করেন এই সমস্ত বিষয়ে। যেমন নওশাদ জমির, যিনি পঞ্চগড়ের যিনি মাননীয় এমপি, তিনি লিখিত 9 পৃষ্ঠার আপত্তি দিয়েছিলেন যখন গুম কমিশনের অধ্যাদেশ ল্যাপস করা হয়েছিল। তিনি সেখানে এই বিষয়গুলো তুলে ধরেছিলেন। তো বিষয়টা হচ্ছে যে এরকম নিজ দলের মধ্যে, কারণ তারাও তো সবাই অত্যাচারের শিকার হয়েছে, কিন্তু কেন স্বরাষ্ট্রমন্ত্রী এই বিএনপির ভিতরের এই ক্ষোভ, যেই ছাত্র দলের নেতা গুম হয়েছিলেন, যেই বিএনপির একজন ওয়ার্ড পর্যায়ের কর্মী গুম হয়েছিলেন, তিনি তো এই গুমের আইন পছন্দ করবেন না। তিনি তো এটা জানেন যে মানে আপনি র্যাবের বিরুদ্ধে গুমের অভিযোগ করলে র্যাব যদি সেই গুমের তদন্ত করে, এটা জীবনেও আমার পক্ষে প্রমাণ করা সম্ভব না যে আমি গুম হয়েছি। এবং এটা আমার বউ তো, এখন আমি গুম হলে আমার বউ তো অভিযোগ করতেই ভয় পাবে, কারণ একে আমি গুম হয়েছি, আবার সে 5 বছর কারাগারে যাবে, আবার তো এক সরকার পুরো সময়টা সে কারাগারে থাকা লাগবে, কারণ আমি গুম হয়েছি কেন, এটা বললাম কেন। সো এটা হচ্ছে ইতিহাসের বড় শিক্ষা এবং বাস্তবতা। আমরা সরকারকে সমালোচনা, সহযোগিতা সবকিছুই বলি, কিন্তু কিছু কিছু জায়গায় জুলাইয়ের পরে আমি যদি ব্যক্তিগতভাবে, রাজনৈতিক দলের একবার পলিটিক্যাল আলাপ বাদ দিয়ে যদি ব্যক্তি হিসেবে যদি বলি, আমি কয়েকটা জিনিস চেয়েছিলাম। একটা হচ্ছে বাংলাদেশে কখনোই আর ভোট চুরির মতো কালচারটা না আসুক, বাংলাদেশে কখনোই পলিটিক্যাল কারণে কেউ গুমের শিকার না হোক, আর বাংলাদেশে কখনোই প্রকাশ্যে রাজনৈতিক কারণে কিংবা অপ্রকাশ্যে কারো উপরে আঘাত করা হোক, কথার জবাব কথা দিয়ে হোক, আইন দিয়ে হোক, তার বিরুদ্ধে মামলা দেওয়া হোক। অনেক ধরনের হয়রানি রাজনীতিতে হবে। আমি রাজনীতি করতে আসছি, আমি যদি বলি হয়রানি হবে না, এটা মানা যাবে না। হয়রানি আমাকে করেন, কিন্তু একটা হচ্ছে এই যে মানে হামলা করে অঙ্গহানি করে ফেলা, কিংবা গুম করা, কিংবা ভোট ব্যবস্থা নষ্ট করা, আমি মনে করি যে 3টে জিনিস যদি আমরা পাইতাম, তাহলে আমি বলতাম যে জুলাই বড় সফলতা এনে দিছে। আমরা দেখেছি যে আলিফের মতো একটা ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার পড়া একটা ছেলের চোখ তুলে গেছে, কারণ ও যে রাজনৈতিক দল করে সেই দলের কোন একজন নেতা বিএনপির নেতাদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছে। আমি ধরে সেই বিদ্বেষমূলক বক্তব্য দিচ্ছে, তার জন্য আমরা পার্টিতে ভিতরে তারা সমালোচনা করি, আপনি তারা সমালোচনা করেন, মামলা দেন, অনেক সমালোচনা করেন, কিন্তু তার একটা দলের কর্মীর চোখ আপনি তুলতে পারেন না। এই চোখ ওরকম, আপনি যদি নাসির তো বক্তব্য দিয়েছে, মনে করেন অনেক খারাপ বক্তব্য দিচ্ছে, আপনি নাসিরকে কত হাজার গালি দিলে ওই ছেলের আপনি চোখ ফিরিয়ে দিতে পারবেন না। এবং আমরা দেখেছি গুমের ধারার ক্ষেত্রে যেটা বললাম, গুমটা এখনো হয় নাই, কিন্তু ধারাটা অলরেডি 2টা ধারা, 14 এবং 21 ধারা, এটা মনে রাখবেন সবাই, এটা হয়েছে। আমরা ভোটের ব্যাপারটা এখনো আছে সামনে, এটার ক্ষেত্রে আমরা অন্তত আশা করি যে এরকম কিছু ঘটবে না। এটা হচ্ছে ইতিহাসের বড় শিক্ষা এবং বর্তমানের বাস্তবতা। জি, ইলিয়াস ভাই আপনার থেকে শুনতে চাচ্ছি এই বিষয়ে। না, ছেলের চোখ হারানোর কথা বলেছে, এটি আসলে খুব দুর্ভাগ্যজনক, খুব আনফরচুনেট, এটি আমাদের খুব পীড়া দেয়। একই সঙ্গে আমি এনসিপিকে অনুরোধ করতে চাই, তাদের কিছু নেতা আছেন, তাদের একটু লাগাম টেনে ধরা উচিত। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি চেঞ্জ না হয়। আপনি দেখুন মাননীয় প্রধানমন্ত্রী, তিনি কারো বিরুদ্ধে একটি কথা কিন্তু বলেন না, কিন্তু তাকে উদ্দেশ্য করে আপনি দেখুন যারা বিএনপি করেন তাদের 2জন নেতা সম্পর্কে আপনি কথা বলেন, বিভিন্ন মন্ত্রী সম্পর্কে বলেন, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া বা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং জনাব তারেক রহমান, এদের বিরুদ্ধে যদি কথা বলে এবং সব কিছু বানানো আপত্তিকর, এবং কি বডি ল্যাঙ্গুয়েজ, এটা একটু ছাত্রদলের ছেলে যারা আছে বা এই দল যারা করেন তাদের একটু গায়ে লাগে আসলে। তো আমি অনুরোধ করতে চাই,
এগুলো একটু আমরা তরুণ বন্ধুরা তারা দল করেছে, খুব সাধুবাদ জানাই। তারা আধুনিক কি বলে যে ভালো রাজনীতি উপহার দেবে, কিন্তু এই ধরনের কথাবার্তা এগুলো এগুলো আসলে সুসংস্কৃতির পরিচয় বহন করে না। আমি জানি না দলে তার এদের বিরুদ্ধে এদের ব্যাপারে কোনো কথা হয় কিনা। তো আমি অনুরোধটি করতে চাই, আমরা নতুন রাজনীতি চাই। আগে যেগুলো গেছে আমরা সেগুলো ভুলে যেতে চাই, আমরা সামনে ভালো রাজনীতি চাই। একটি দল গঠিত হয়েছে, তারা আগামী দিনে ভালো করবে, তারা যেন জাসদের মধ্যে বিনাশ হয়ে না যায় হটকারী রাজনীতির কারণে। এটি আমরা প্রত্যাশা করতে চাই। একই সঙ্গে যে কথাগুলো এসছে সংবিধান সংসদীয় কমিটি বা সংবিধান সংসদীয় কমিটি, হ্যাঁ, যদি জুলাই সনদকে সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী যেগুলো বলেছেন যদি বাস্তবায়িত হয় খুব ভালো। বাট আমরা দেখলাম যে হঠাৎ করে কেন জানে, হয়তো ভালো ব্যাখ্যা দিতে পারবে, 5 তারিখের পর একটি গ্রুপ বলতেছে সংবিধানের কবর দিতে হবে, মনে আছে নিশ্চয়ই আমাদের সংবিধান ছুঁড়ে ফেলতে হবে, অকথ্য ভাষায় বলছে, মুক্তিযুদ্ধ কিছু না, সব জুলাই, মানে নানা কিছু বলেছিল। এই সংস্কৃতি থেকে আমার বেরিয়ে আসতে হবে। মুক্তিযুদ্ধকে মুক্তিযুদ্ধের জায়গায় স্থান দিন, কারণ মুক্তিযুদ্ধকে যথেষ্ট বিতর্কিত করেছে আওয়ামী লীগ। মুক্তিযুদ্ধ নিয়ে এমন ব্যবসা করেছে যে অনেক সময় মুক্তিযুদ্ধ বলতো মানুষ কি বলে যে এক ধরনের বিভ্রান্তিতে ভুগত। কিন্তু আমি আশা করতে চাই আমাদের মুক্তিযুদ্ধ কিন্তু আমাদের সবচেয়ে বড় অর্জন। সেটি কিন্তু না কেন যেন একটু ইতিহাসটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। যেমন দেখলাম যে রংপুরে মারামারিটি হয়েছে ছাত্র দলের সঙ্গে, সেখানে দেখলাম যে জুডিশিয়াল কিলিং, সেখানে নাকি যারা একদম চিহ্নিত রাজাকার তাদের ছবি সেখানে টানানো হচ্ছে, এবং বেগম খালেদা জিয়ার ছবিকে আড়াল করে সেই ব্যানার টানানো হয়েছে। এগুলো ধৃষ্টতা, এগুলো এই স্বাধীন বাংলাদেশে আমরা যত চেষ্টা করি আমরা কিন্তু মুক্তিযুদ্ধ ইতিহাস ঘুরিয়ে দিতে পারবো না। এবং মুক্তিযুদ্ধের সময় রাজাকার এই দেশে ছিল এবং তারা মা বোনদের অত্যাচার নির্যাতন করেছে, পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দিয়েছে। এই ইতিহাস তো আমি ভুলাতে পারবো না। সুতরাং আমি জোর করে এগুলো কেন করতে যাব? জোর করে এগুলো তো দরকার নাই। এবং এই প্রজন্মে একটি ছেলে যখন এগুলো করে তখন খুব করুণা হয়, তুমি কি মানসিকতা লালন করো। এটা হওয়া উচিত না, এটা হতে পারে না, কিন্তু এগুলো হচ্ছে। এগুলো ইতিহাস মুছিয়ে দেওয়ার চেষ্টা চলছে, ইতিহাস নতুন করে শেখানোর চেষ্টা চলছে। এগুলো আমরা প্রত্যাশা করি না। আমরা চাই একটা সুষ্ঠু ভালো বাংলাদেশ আমরা চাই। কারণ এদেশের মানুষ কিন্তু, এই ছোট্ট একটি দেশ, 20 কোটি প্রায় লোক, সবার খাদ্য নাই, বাসস্থান নাই, স্বাস্থ্যসেবা নাই। আপনি স্বাস্থ্যের অবস্থা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীর স্ত্রী তিনিও বলেছেন কি 38টা হাসপাতালে বোধহয় আইসিইউ, বাট অনেক বাজেট হয় কিন্তু স্বাস্থ্য খাতে এগুলো কি হয়, চুরি হয়, লোপাট হয়। তো এর বাইরে গিয়ে আমরা একটি নতুন বাংলাদেশে একটি ভালো বাংলাদেশ চাই। যে আমাদের তরুণ বন্ধু খুব ভালো বলেছেন, আমরা সুষ্ঠু ভোট চাই। আমার প্রতি ভোটের আগে যেন আমার টেনশন করতে না হয় ভোট দিতে পারবো কিনা, এবার ঠিক সময় নির্বাচন হবে কিনা। আর ভোটের আগে আমি এমন আন্দোলন করলাম, রাস্তাঘাট সব বন্ধ করে দিলাম। এর বাইরে তুমি ভালো কাজ করলে নির্বাচন জিতে আসবে, ভালো কাজ না করলে জিততে পারবে না। এবং জনগণের কাছে তাকে তখন যাওয়ার একটা প্রবণতা থাকবে। সুতরাং আমরা ভালো ভোট চাই, আমরা কথা বলতে চাই, কথা বলার অধিকার চাই। আমরা যেন চোখে চোখ রেখে কথা বলতে পারি মন্ত্রীর সঙ্গে, এমপির সঙ্গে, প্রধানমন্ত্রীর সঙ্গে, বিরোধী দল নেতার সঙ্গে। এই অধিকারটা কিন্তু আমরা চাই। এর বাইরে বেশি মানুষ, এবং মোটা ভাত, এই যে সবসময় বলা হয় বাংলাদেশের মানুষ তো এই কি বলে যে ইউরোপীয় স্টাইলের জীবন চায় না। জীবন পেতে অনেক সময় লাগবে। এই যে স্বাস্থ্য খাতের অবস্থা আপনি দেখুন, শিক্ষা খাতের অবস্থা আপনি দেখুন, যতটা দুর্নীতি যতটা কমিয়ে আনা যায়, শুধু আমরা সেটি চাই। সব কিছু মোটামুটি একটা নিয়মের মধ্যে চলে। একটু কি বলা যায়, একটু ভালো গণতন্ত্র, এখন যে অবস্থা আছে একটু ভালো গণতন্ত্র আমরা চাই, এর চেয়ে তো বেশি চাওয়ার কিছু নাই। সুতরাং আমরা সেই বাংলাদেশ প্রত্যাশা করি, এবং সেই বাংলাদেশ এগিয়ে নিতে সকল দলের কিন্তু অংশগ্রহণ প্রয়োজন, একটা ঐকমত্যে আসার প্রয়োজন। যেটা প্রধানমন্ত্রী বলেছেন, সবার আগে বাংলাদেশ। আমরা যাই কিছু করি, দিন শেষে এই দেশটি কিন্তু আমাদের সবার। কিন্তু ফয়সাল ভাই যেটা বলছিলেন যে যেহেতু বিএনপি ক্ষমতায় আছেন, তাহলে ছাত্র দল বা ওনাদের দায়িত্বটা একটু বেশি হয়। এই যে সংঘর্ষ, এটা কাগজের ভাষা বা কাগজের কথা, আমি তার সাথে একমত। দায়িত্ব বেশি, অবশ্যই ছাত্রদের দায়িত্ব বেশি, বাট দিন শেষে তারাও কিন্তু তরুণ। এই বাস্তবতা আপনার মানতে হবে। তাদের রক্ত কিন্তু একটু গরম। ধরুন ছাত্র দল বা শিবির লক্ষ লক্ষ ছেলে পান করে বা ছেলেরা করে, কজনকে নিয়ন্ত্রণ করতে পারবে? সুতরাং সবকিছু যদি ঠিকঠাক মতো চলে, আমি যদি রাজাকারের ছবিটা নাই, ছাত্রদল যদি প্রতিবাদ করে, তার নেত্রীর
কি বলে নেত্রীর ছবির সামনে আমি এই ছবি চালালাম, এই ছাত্রদল যার একটু রক্ত আছে সে কিন্তু মেনে নেবে না। সুতরাং উস্কানিমূলক কোনো কাজ যেন আমরা না করি, কোনো শিক্ষাঙ্গন নিয়ে সংঘর্ষ না হয়, শিক্ষাঙ্গন যেন ভালোভাবে চলে। সে আগের স্টাইল তো আমরা চাই না। এই বিশ্ববিদ্যালয়ে অনেক ছেলে পরীক্ষা দিতে পারেনি, এই ছাত্রলীগের মারের ভয় আমি জানি অনেকে যে শিক্ষার জন্য শেষ হয়ে গেছে। এবং এই 17 বছর যারা পলিটিক্স করেছে, বিশেষ করে ছাত্র রাজনীতি যদি ধরেন আপনি, গুম হতে পারে, পাশ করলে চাকরি হবে না, এইসব ঝুঁকি নিয়েও কিন্তু তারা রাজনীতিটা করেছে। সুতরাং এখন আমরা একটা ভিন্ন ক্যাম্পাস চাই, ভালো ক্যাম্পাস চাই। এই যে আমাদের সময় বিশ্ববিদ্যালয় অনেক সময় মাসের পর মাস বন্ধ থাকতো, 2-3 বছর সেশন জট ছিল, সেগুলো থেকে কিছুটা মুক্তি হয়েছে। আমরা আশা করতে চাই আগামী দিনগুলো শিক্ষাঙ্গন যাতে ভালো চলে, দেশের গণতান্ত্রিক পরিবেশ যাতে ভালো চলে, যে প্রাণবন্ধ পার্লামেন্ট আমরা এখন দেখছি এটা যেন অব্যাহত থাকে। আমরা যেন বাইতুল মোকাররমের উত্তর গেটে গিয়ে আন্দোলন না করি, আমরা যেন শাহবাগে গিয়ে আন্দোলন না করি, যা কিছু করব সব পার্লামেন্টের ভিতরে। কারণ জনগণ আমাদের উপর আস্থা রেখে আমাদেরকে পার্লামেন্টে পাঠিয়েছে, আমরা সব পার্লামেন্টে বলবো। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। আপনি খুব ইম্পর্টেন্ট একটা কথা বলেছেন ইলিয়াস ভাই, আমি শেষ করবো এখন। তার আগে বলি যে যেই প্রজন্ম আসলে এমন একটা লড়াই আমাদেরকে দেখাবে, যে একটা প্রজন্মের লড়াই, যেটা ফয়সাল ভাই বললেন, তাদেরই কয়েকজন আবার এই মুক্তিযুদ্ধ এবং জুলাই আন্দোলন এটার ভিতরে বিভক্তি। যেমন এক তরুণ নেতা বলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়, কি বলেছে যেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি বলেছে যে তৈরি করে, দুর্নীতিবাজ তৈরি করে না কি যেন বলেছে, এই যে বেস্টার ফুয়াদ। ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা জানি একটা দেশের সৃষ্টির সঙ্গে যে বিশ্ববিদ্যালয়টির অবদান সবচেয়ে বড় অবদান, এবং প্রত্যেকটা আন্দোলন। এবার আপনি দেখুন, আমি কাউকে ছোট করছি না, যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নেমেছে তখন কিন্তু আন্দোলন জোরদার হয়েছে। আপনি দেখুন এই যে 90-এর গণ অভ্যুত্থান পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব হচ্ছে, 71 মুক্তিযুদ্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব হচ্ছে। সেই বিশ্ববিদ্যালয়টি আপনি রাতারাতি বাতিল করে দিলেন। আপনি ফুটবল খেলা নিয়ে আলতু ফালতু মন্তব্য করেন যে একটা বল নিয়ে 22 জন দৌড়ায়, এগুলো হয় কি এমনি মনে হয় যে কিছু না, বাট এগুলো কিন্তু এক ধরনের কি বলে এবং ওই যে আপনি বললেন যে উস্কানিমূলক একটা পরিস্থিতি করে। ধন্যবাদ ইলিয়াস ভাই এবং ফয়সাল ভাই, আপনাদের দুজনকে ধন্যবাদ আবারও এনটিভি স্টুডিওতে আসবার জন্য। দর্শক, আজ এ পর্যন্তই, দেখা হবে আরেকটি এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন।